আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের খুবই পরিচিত। মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি বিদেশে, ভারতে আজকে যে যা বলে দিছে এরা, এটা তো বিশাল একটা চাপ। কেন কি টাকা পড়ছে তারা তো আমার কি মির্জা আব্বাসের বলছে ভাইদের ফয়সাল করিম ইন্ডিয়া কি বলছে হাসিন ভাই? ওখানে ম্যাজিস্ট্রেটের কাছে উনি বলছেন, যেটা বলা হলো যে মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন এবং 10 লাখ টাকা ক্যাশ পেমেন্ট করছেন সাথে সাথে। এইটুকুই ফাঁস করছে, বাকিরা আরো অনেক বিস্তারিত অনেক তথ্য বলছেন। অনেক কিছু বেরোবে দেখবেন ভাই। হাসিন ভাই, আপনি কি বলতে চাইতেছেন মির্জা এই গোরখতক আব্বাসের অসুস্থ হওয়ার কারণ এই ফয়সাল করিমের গ্রেফতার হওয়া? অবশ্যই ফয়সাল করিম গ্রেপ্তার হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি। হাদি হত্যায় অভিযুক্তদের নেওয়া হলো দিল্লিতে। নেপথ্যে কাদের নাম বেরিয়ে আসছে? গত বছরের 12 ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের এবার এক বড় মোড় এসেছে। হাদি হত্যার দুই মূল আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে নিয়ে গেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ। কিন্তু এই হস্তান্তরের পেছনে কি কেবল আইনি প্রক্রিয়া, নাকি লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক নাম? আর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ভূমিকা ঠিক কী? খবরের সূত্র ধরে আমরা জানতে পারছি, হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর হাতে তুলে দিয়েছে পশ্চিমবঙ্গের বিধাননগরের আদালত। গত সোমবার রাতেই তাদের ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এনআইএ এর বিশেষ আদালতে তাদের হাজির করা হবে। আদালতে এনআইএ আবেদন করেছিল যে তদন্তের স্বার্থে এই দুই আসামিকে তাদের নিজেদের হেফাজতে নেওয়া প্রয়োজন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। এখন দিল্লির এনআইএ গোয়েন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করবেন। তবে মজার বিষয় হলো, এই দুই আসামিকে সীমান্ত পার হতে এবং পালিয়ে থাকতে সাহায্য করার দায়ে গ্রেপ্তার হওয়া ফিলিপ সাংমাকে কিন্তু দিল্লিতে নেওয়া হয়নি। তাকে রাখা হয়েছে বিচার বিভাগীয় কারাগারে। অর্থাৎ মূল ফোকাস এখন ফয়সাল আর আলমগীরের ওপর। একটু পেছনের দিকে তাকালে দেখা যায়, গত 8 মার্চ পশ্চিমবঙ্গের পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ এই দুজনকে বনগাঁ সীমান্ত এলাকা থেকে আটক করে। প্রাথমিক অভিযোগ ছিল অবৈধ অনুপ্রবেশ। এরপর পুলিশ তাদের 14 দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে গত 22 মার্চ তাদের আবারও আদালতে তোলা হয়েছিল। সেদিন আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়সাল দাবি করেছিলেন, আমি এই কাজ করিনি, এসব কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। সাংবাদিকরা যখন তাকে পাল্টা প্রশ্ন করেন যে তাকে ফাঁসানো হচ্ছে কি না, তখন তিনি কৌশলে উত্তর এড়িয়ে যান। এই এড়িয়ে যাওয়া কি অপরাধবোধ থেকে, নাকি বড় কোনো শক্তির নির্দেশে নীরবতা? এবার আসি সবচেয়ে বিতর্কিত এবং রহস্যময় অংশে। গোয়েন্দা তদন্তে উঠে এসেছে যে মোটরসাইকেলে করে এসে ওসমান হাদিকে গুলি করা হয়েছিল। তাতে ফয়সাল ও আলমগীর ছিলেন। কিন্তু চাঞ্চল্যকর খবরটি বাতাসে ভেসে বেড়া হচ্ছে বা দাবি করা হচ্ছে, হাদিকে হত্যার জন্য 50 লক্ষ টাকার বিনিময়ে ফয়সালকে ভাড়া করেছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। এই খবরটি যেমন শোরগোল ফেলেছে, তেমনি এর পেছনে অনেকগুলো যদি কিন্তু রয়েছে। আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে মির্জা আব্বাসের মতো একজন বিশাল নেতা, বিএনপি শুধু নয়, বাংলাদেশের রাজনীতির একজন বটবৃক্ষ বলা যায় এবং ঝানু রাজনীতিক, এই পরিকল্পনায় জড়িত ছিলেন, তবে প্রশ্ন জাগে, তিনি কি এতই কাঁচা কাজ করবেন যে খুনি ফয়সালের কাছে সরাসরি নিজের নাম প্রকাশ করবেন? গোয়েন্দা ভাষায় একে বলে পুয়ার ম্যানেজমেন্ট বা চরম অব্যবস্থাপনা। সাধারণত এই ধরনের হাই প্রোফাইল রাজনৈতিক মিশনে যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা আসলে মাস্টার মাইন্ডের পরিচয় জানতেই পারে না। তাহলে প্রশ্ন আসতে পারে, ফয়সাল কি মির্জা আব্বাসের নাম নিচ্ছেন? আমরা ভারতীয় গোয়েন্দা সংস্থা বা তদন্ত সংস্থা থেকে মির্জা আব্বাসের নাম কিন্তু কোনো জায়গায় এখনো পর্যন্ত শুনিনি।
কিন্তু এই নামটা কিভাবে আসছে, সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন টকশো, বিশেষ করে টকশো থেকে এই নামটা বেরিয়ে আসছে যে মির্জা আব্বাস 50 লক্ষ টাকা দিয়ে এদের ভাড়া করেছিলেন। টকশো কারা? এরা ম্যাক্সিমাম যারা এই কথাগুলো বলছেন তারা জামাতপন্থী, অর্থাৎ হাদি হত্যার মোটিভটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, বিএনপির ঘাড়ে দায় চাপানোর জন্য, বিএনপির ডাক সাইটে নেতা মির্জা আব্বাসের ঘাড়ে দায় চাপানোর জন্য জামাতপন্থীরা এই ধরনের কথা বলছেন। আরও খেয়াল করুন এরা কিভাবে এটাকে সাজাচ্ছে। 8 মার্চ ফয়সাল করিম মাসুদ পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ধৃত হয়। ধৃত হবার ঠিক 3 দিন পরে 11 মার্চ মির্জা আব্বাস সংজ্ঞাহীন হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন। তিনি এখনও বিদেশে চিকিৎসারত। এই যারা এই ঘটনাটা এইভাবে প্রচার করছেন তারা দাবি করছেন যে মির্জা আব্বাস অসুস্থ হয়েছেন টেনশনে, চাপে। কোন টেনশন? যে ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেপ্তার হয়ে গেছে। এখন তো স্বাভাবিকভাবে মির্জা আব্বাস ভাবছেন যে তার নাম বেরিয়ে আসবে। এইভাবে এই অপপ্রচারটা আসলে করা হচ্ছে। ভারতীয় পুলিশের হেফাজতে থাকা ফয়সালের জবানবন্দি কতটুকু ধ্রুব সত্য তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। একজন পেশাদার খুনি কেবল সত্য বলার দায়বদ্ধতা থেকে মুখ খুলেছে, এটা বিশ্বাস করা কঠিন। বরং এমন হওয়া কি অসম্ভব যে সে আসল মাস্টার মাইন্ডকে আড়াল করার জন্য যেই যে জামাতপন্থী যারা মির্জা আব্বাসের নাম নিচ্ছেন তাদের উদ্দেশ্য আসলে কি? আসলে কি আসল মাস্টার মাইন্ডকে আড়াল করার জন্য মির্জা আব্বাসের নাম তারা ব্যবহার করছেন? এমনকি এই হাই প্রোফাইল কেসে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষক। আরেকটি বিশেষ দিকে নজর দেওয়া যাক। এই খবরটি প্রথম কারা প্রচার শুরু করেছে? আমি আগেই বললাম জামাতপন্থীরা। এই হত্যাকাণ্ডের মোটিভ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া আসলে সম্ভব না, কারণ ভারত সরকারের হাতে অভিযুক্তরা বাংলাদেশ প্রত্যর্পণের নিবেদন করা শুরু করেছে, কিন্তু ভারত যথাযথ তদন্ত না করে নিশ্চয়ই প্রত্যর্পণ করবে না, কারণ এর পেছনে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, ভূ রাজনীতি, ভারতকে দোষারোপের রাজনীতি জড়িত আছে। কাজেই ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ যথাযথ তদন্ত করে বের করে আনবে আসল মাস্টার মাইন্ডকে। পুরো বিষয়টি এখন দিল্লির এনআইএর হাতে। ফয়সাল আর আলমগীরের জবানবন্দি থেকে শেষ পর্যন্ত কি বেরিয়ে আসে সেটাই দেখার বিষয়। এটি কি নিছক একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, নাকি এর পেছনে কাজ করছে আন্তর্জাতিক কোনো গোয়েন্দা সংস্থার ব্লুপ্রিন্ট? এখন পুরো বিষয়টা জানতে বুঝতে আমাদের সময়ের হাতে ছেড়ে দিতে হবে। সামনে আরো কি ঘটছে আমরা আশাবাদী, যেহেতু এটি ভারতের হাতে তদন্তভার পড়েছে এবং রাজ্য পর্যায়ের নাই, একদম কেন্দ্রে চলে গেছে দিল্লিতে। এনআইএ, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ তদন্ত করছে। এখানে আসল মাস্টার মাইন্ডকে জামাত নাকি বিএনপি? ফয়সাল করিম মাসুদ যেমন আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের বলেছিলেন এর সঙ্গে জামাত যুক্ত থাকতে পারে, বিএনপি যুক্ত থাকতে পারে। আমরা নিশ্চয়ই সেগুলো দেখব যে আসলে কারা জড়িত, কারা যুক্ত, সেই দেখবার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। এক রকমের সন্দেহ ক্রমাগত ঘনীভূত হয় যে সম্ভবত বিএনপি সরকার, তারেক রহমান সরকার এবং ভারত সরকারের একরকম বোঝাপড়ার মধ্যে হাদির হত্যাকাণ্ডের মতো একটা স্পর্শকাতর তদন্ত ভারতে নিয়ে যাওয়া হলো, যেখানে এই তদন্ত থেকে বেরিয়ে আসা যে কোনো চাঞ্চল্যকর তথ্য যে কোনো ব্যক্তিকে বড় ধরনের বিপদের সম্মুখীন করতে পারে এবং বিএনপি সরকার এবং ভারত সরকারকে নানা পক্ষের সঙ্গে বড় ধরনের দর কষাকষির সুযোগ দিতে পারে। বাংলাদেশের আলোচিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত দুজনকে ভারতের পুলিশ গ্রেফতার করার পর তাদের হত্যাকাণ্ডের সম্পৃক্ততা নিয়ে যেমন ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা তদন্ত পরিচালনা করছে, তেমনি রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে এবং হাদিকে হত্যা করে তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন কিনা এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে ভারতের পুলিশ।
ভারতের আদালতে হাজিরা দিয়েছে। এরই মধ্যে ফয়সাল করিম এবং তার সহযোগী হিসেবে গ্রেফতার হওয়া আলমগীর, এবং তারা আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় সাংবাদিকদের ব্যাপক ভিড়ের মধ্যে যখন সাংবাদিকরা তাদেরকে একের পর এক প্রশ্ন করছিলেন যে তারা হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা, তারা এই অপরাধ করেছেন কিনা, তখন সরাসরি এই ফয়সাল এবং আলমগীর নিজেদেরকে সাংবাদিকদের সামনে নির্দোষ দাবি করেছেন। পুরো পরিস্থিতিটাতে আমার মনে কয়েকটি প্রশ্নের উদ্রেক হয়েছে। একরকম পরিষ্কার, হাদি হত্যাকাণ্ডের তদন্তের ভার বাংলাদেশ সরকারের এখন একরকমের ভারতের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় আছে বলে মনে হচ্ছে না। মানে হাদি হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি তদন্ত চালাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, পুলিশ রিমান্ডে নিচ্ছে, আদালতে তাদেরকে তোলা হচ্ছে ভারতের করা মামলার প্রেক্ষিতে। এই অবস্থায় হাদি হত্যাকাণ্ডের তদন্ত তার মানে আর বাংলাদেশে চলছে না, কারণ বাংলাদেশে ইউনূস সরকারের আমলে যে চার্জশিট দেওয়া হয়েছিল পুলিশের তরফে জানুয়ারি মাসে, যেখানে এই ফয়সাল করিম এবং আলমগীরকে দোষী সাব্যস্ত করে চার্জশিট দেওয়া হয়েছিল, আরো 17 জনকে অভিযুক্ত করা হয়েছিল এবং বলা হয়েছিল যে আওয়ামী লীগের এক সাবেক কাউন্সিলর তাওজুল ইসলাম বাপ্পি তার নির্দেশে এই ফয়সাল করিম আর আলমগীর শরীফ ওসমান হাদিকে হত্যা করেছেন। সেই চার্জশিট কিন্তু ইনকিলাব মঞ্চে হাদির সহকর্মী, রাজনৈতিক সহকর্মী জাবের, জুমা সহ তার স্বজনেরা, মানে হাদির পরিবারের সদস্যরা সরাসরি অস্বীকার করেছিলেন। এবং হাদির পরিবারের সদস্যরা এবং ইনকিলাব মঞ্চ তখন যেহেতু প্রায়শই লাগাতার রাজপথ দখলে রাখবেন ঘোষণা দিয়ে শাহবাগ অবরোধ করছিলেন হাদি হত্যার বিচারের দাবিতে, তখন তারা প্রায়শই বলতেন যে বাংলাদেশের তখনকার সরকারের অনেক উচ্চপদস্থ ব্যক্তিবর্গ জানেন হাদিকে কারা হত্যা করেছেন। তাদের ইঙ্গিত বরাবর ছিল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় সেনা গোয়েন্দা সংস্থার দিকে হাদি হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলার জন্য। কাজেই মানে যখন বাংলাদেশে তদন্তটা এবং চার্জশিটটা এমন অবস্থায় আছে যে যিনি নিহত হয়েছেন, খুন হয়েছেন, তার পরিবারের সদস্যরা, তার রাজনৈতিক সহকর্মীরা কেউ মানছেন না যে মিরপুর এলাকার সাবেক এক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশনা পরিকল্পনায় এমন এক চাঞ্চল্যকর হত্যা হতে পারে, তখন একদিকে এই তদন্ত কাজ নতুন করে শুরু করেছে ভারত, সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এই ফয়সাল এবং আলমগীরকে গ্রেফতারের পরপরই জানিয়েছিল সংবাদ মাধ্যমকে একটা বিবৃতি দিয়ে সাদা কাগজে যে তারা এই ফয়সাল আর আলমগীরকে গ্রেফতার করার পরপরই তারা স্বীকার করে নিয়েছেন যে তারা হাদির হত্যাকাণ্ড ঘটিয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকেছেন। অথচ এখন ফয়সাল করিম এবং এই আলমগীর সাংবাদিকদের সামনে আদালতে যাওয়ার পথে সরাসরি বলছেন যে তারা এসব কোনো ঘটনার সঙ্গে জড়িত নন। আর ভারতের সংবাদ মাধ্যম এরই মধ্যে প্রশ্ন তুলে ফেলেছে যে তাহলে কি ফাঁসানো হয়েছে ফয়সাল করিম আর আলমগীরকে? শুনে আসি কি ধরনের বাক্য বিনিময় আদালতে যাওয়ার পথে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে ফয়সাল করিম আর আলমগীরের হয়েছিল। এই কাজ করে তুমি ফাঁসানো হয়েছে? নো, আমি এই কাজই করেছি, এই ধরনের কোনো কাজে আমি ছিলাম না। ছিলে না? নো। কিন্তু বাংলাদেশ সরকার ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা দাদা? তোমার ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? আমি জানি না। তাহলে তুমি পালালে কেন? ফয়সাল কার কথাতে হাদিকে হত্যা করা হয়েছিল? ফয়সাল কে 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 বলেছিল? তার মানে এখন যে শুধুমাত্র এই তদন্তের ভার ভারতের হাতে চলে গেছে এবং অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে, কারণ আমি আপনাদের বলছিলাম হাদির ঘনিষ্ঠ জনেরাই তৎকালীন ইউনূস সরকারের উপদেষ্টাদের অনেকের দিকে আঙুল তুলেছেন। গত কিছুদিনে নানা তরফে এ কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। মানে ধরেন উপদেষ্টাদের একজন ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছেন যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ নির্বাচন পেছানোর জন্য কিচেন ক্যাবিনেট পরিচালনা করছে।
করতেন। মানব জমিন চাঞ্চল্যকর রিপোর্ট ছাপিয়েছে, যেখানে রিজওয়ানা হাসান, তারপর আদিলুর রহমান শুভ্র, ফাউজুল কবির খানের মতো উপদেষ্টাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে এবং কিছুটা আসিফ নজরুল বলা হয়েছে যে এরা প্রত্যেকে মব বাহিনী নিয়ন্ত্রণ করে এবং সুনির্দিষ্টভাবে ইচ্ছাকৃত মব তৈরি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সেসব জায়গায় এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে হাদির হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ড পরবর্তী যে প্রতিক্রিয়া, প্রথম আলো, ডেইলি স্টারে আগুন দেওয়া সহ সেসব ঘটনার পেছনে ইউনূস সরকারের কোনো কোনো উপদেষ্টা সরাসরি জড়িত থাকতে পারেন। এই সব সন্দেহ তখন একদিকে ভারতে চলে গেছে সম্পূর্ণত এই তদন্তের ভার অনানুষ্ঠানিকভাবে। ভারতেই মূল অভিযুক্তরা আছেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে হাদি হত্যাকাণ্ডের। কাজেই নানা রকম তথ্য সেখান থেকে তার মানে বেরিয়ে আসতে পারে, চাঞ্চল্যকর তথ্য, এবং সেগুলো ধামাচাপা দেওয়ার কোনো প্রচেষ্টা বা নিয়ন্ত্রণ বিএনপি সরকারের হাতে থাকবে না, বরং ভারত সরকার বিএনপি সরকার তারেক রহমানের সরকারের সঙ্গে একরকমের দর কষাকষি করতে পারবেন সেই তদন্তের বিভিন্ন তথ্য নিয়ে। অন্যদিকে এই ফয়সাল করিম এবং আলমগীর যদি অস্বীকার করেন যে আদালতে যে তারা হাদির হত্যাকাণ্ড ঘটিয়ে ভারতের সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশ করেন নাই, এবং ভারত সরকার তাদের তদন্তে যদি এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ বের করতে না পারেন যে বাংলাদেশে তারা হত্যাকাণ্ড ঘটিয়ে এসেছিলেন কিনা, তাহলে এই মামলা কিন্তু শুধুমাত্রই অনুপ্রবেশের মামলা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন বটে যে খুব শিগগিরই হাদি হত্যাকাণ্ডে জড়িত এই ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশ ফিরিয়ে আনবে, কিন্তু তিনি সবচেয়ে ভালোভাবে জানেন যে কত লম্বা সময় ধরে এসব অনুপ্রবেশের মামলা চলে। 2015 সালে তিনি যখন শিলংয়ে আটক হন এবং তারপর তিনি জামিনে মুক্ত থাকেন, ভারত সরকার তার জন্য শিলংয়ের সানরাইজ গেস্ট হাউসের মতো একটা আরামদায়ক বিলাসবহুল গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করেন বটে বিএনপির শীর্ষস্থানীয় নেতা হিসেবে, কিন্তু তিনি ভারতে অনুমোদন ছাড়া অনুপ্রবেশ করেছেন। এই যে মামলাটি তার নামে হয়েছিল সেটি কিন্তু 2015 সালে শুরু হয়ে 2023 সাল পর্যন্ত, মানে 8 বছরের বেশি সময় ধরে চলে। কাজেই এই ফয়সাল করিম এবং আলমগীরের অনুপ্রবেশ মামলার মীমাংসা না হওয়া পর্যন্ত বাংলাদেশে তাদেরকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা কিন্তু বিএনপি সরকারের পক্ষে করা সম্ভব নয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর হাদি হত্যাকাণ্ডের বিচারটা ভারতে নিয়ে যাওয়ার এই বিষয়টা কি উদ্দেশ্যমূলক এবং তাদের ইচ্ছাতেই ঘটেছে? তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেই সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান পদে পরিবর্তন আনেন। বলছিলাম যে এর আগে সেনা গোয়েন্দারাই হাদি হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা এই নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। তারেক রহমান এসে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ডিজিএফআই প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পরপরই তিনি ভারতে দিল্লিতে যান এবং সেখানে গিয়ে রয়ের প্রধান এবং ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিট, ভারতের সেনা গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে আসেন। ভারতের সংবাদ মাধ্যম বা বাংলাদেশের সংবাদ মাধ্যমে সে খবর প্রকাশিত হওয়ার আগে বাংলাদেশের সেনাবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর, তারা হাদির হত্যায় অভিযুক্ত ব্যক্তিরা ভারতে গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ সে খবর দেওয়ার পরপরই নিজেরাই বিবৃতি দিয়ে জানান যে ডিজিএফআই এর শীর্ষস্থানীয় নেতৃত্ব দিল্লি সফর করে আসবার পর ভারত সরকার উদ্যোগী হয়েছে বাংলাদেশের সন্ত্রাসীদের সেখানে গ্রেফতারের বিষয়ে, এবং সে কারণেই গ্রেফতার হয়েছেন হাদির হত্যায় অভিযুক্ত এই দুই ব্যক্তি। মানে ডিজিএফআই তার নিজের কৃতিত্ব জাহির করতে এমন অস্থির হয়ে ওঠে যে বরাবর গোপনীয়তা রক্ষাকারী এই সেনা গোয়েন্দা সংস্থা রীতিমতো বিবৃতি দিয়ে জানান দেয় যে তাদের প্রধান দিল্লিতে যাওয়ার কারণেই হাদির হত্যাকারীরা ভারতে ধরা পড়েছেন, এবং তারপর ভারতের সংবাদ মাধ্যম সয়লাভ হয়ে যায় এই খবরে যে বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থার নতুন প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী দায়িত্ব নেওয়ার পরপরই স্বাস্থ্য পরীক্ষা করতে ভারতে যাচ্ছেন চিকিৎসা নিতে, এমন কথা বলে আনুষ্ঠানিকভাবে দিল্লি গেছেন এবং গিয়ে ভারতের গোয়েন্দা প্রধান, প্রধান এবং ভারতের সেনা গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। কাজে এই সবগুলো মানে 2 এর সঙ্গে 2 মেলালে, 2 + 2 4 মেলালে এক রকমের সন্দেহ
ক্রমাগত ঘনীভূত হয় যে সম্ভবত বিএনপি সরকার, তারেক রহমান সরকার এবং ভারত সরকারের একরকম বোঝাপড়ার মধ্যে হাদির হত্যাকাণ্ডের মতো একটা স্পর্শকাতর তদন্ত ভারতে নিয়ে যাওয়া হলো, যেখানে এই তদন্ত থেকে বেরিয়ে আসা যে কোনো চাঞ্চল্যকর তথ্য যে কোনো ব্যক্তিকে বড় ধরনের বিপদের সম্মুখীন করতে পারে এবং বিএনপি সরকার এবং ভারত সরকারকে নানা পক্ষের সঙ্গে বড় ধরনের দর কষাকষির সুযোগ দিতে পারে। আরো স্পষ্ট হলো এই বিষয়টি যে একদিকে যেমন হাদির হত্যার তদন্ত পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে গেছে, ঠিক তেমনি ভাবে আপাতত সরকার কূটনৈতিক চ্যানেল, গোয়েন্দা চ্যানেল সহ যত চ্যানেলের কথাই বলুক না কেন আনুষ্ঠানিকভাবে, সরকারের সকল শীর্ষ নেতৃবৃন্দ জানেন যে কিছুতেই হাদি হত্যার দায়ে অভিযুক্ত এই ফয়সাল কিংবা আলমগীরকে আপাতত একটা দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশে আইনি প্রক্রিয়ায় নিয়ে আসা অসম্ভব।